যাত্রার শেষ দিনে চরম ভোগান্তিতে ঘরমুখো মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট। কালুরঘাটে রেল দুর্ঘটনায় নিহত ৩, তদন্তে কমিটি গঠন। ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত। ঢাকা দক্ষিণ সিটির অচলাবস্থায় ঈদে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে শঙ্কা। সব প্রস্তুতির দাবি প্রশাসকের। ঈদ জামায়াতের জন্য প্রস্তুত দেশের বিভিন্ন ময়দান। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবং মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশিরভাগ দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। পশু কোরবানি করবেন হাজিরা। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 10টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি শাকিল আহমদ। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ভোগান্তি যেন পিছু ছাড়ছে না ঘরমুখো মানুষের। শেষ হচ্ছে না বাসের জন্য অপেক্ষা। ঈদযাত্রায় তাই পড়েছে বিষাদের ছাপ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না বাস। সঙ্গে রয়েছে দ্বিগুণ ভাড়া নেয়ার অভিযোগ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দেখা দিয়েছে কয়েক কিলোমিটার যানজট। ফলে দুর্ভোগের শেষ নেই যাত্রী ও চালকদের। গণপরিবহন না পেয়ে ট্রাক ও পিকআপে যাচ্ছেন অনেকে। যানবাহনের দীর্ঘ সারি রয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। কিছুটা ভোগান্তি আছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেও। অপেক্ষা করতে হচ্ছে ফেরি পারাপারে। এদিকে সকাল থেকেই স্টেশনের প্রবেশ ফটক, টিকিট কাউন্টার, প্ল্যাটফর্ম ও ট্রেনের বগির ভেতরে যাত্রীদের ভিড় দেখা গেছে। সময় মতো ছেড়ে গেছে প্রায় সব ট্রেন। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দর্শক, ঈদযাত্রার আরো খবর জানাতে গাজীপুর এবং মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি গাজীপুরে, সেখানে রয়েছেন রফিক। রফিক, এখন কি অবস্থা দেখছেন? যানজট কমেছে কিনা বা সবকিছু মিলিয়ে যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন, জানাবেন। শাকিল, আসলে সকালে আমরা যেমনটি বলছিলাম পরিস্থিতি কিন্তু তেমনই রয়েছে। অর্থাৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রামুরকে কেন্দ্র করে বেশ কয়েক কিলোমিটার জুড়ে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এই মুহূর্তে আসলে খারাজুরা থেকে ছবিপুর পর্যন্ত প্রায় 8 কিলোমিটার জুড়ে লম্বা লাইন রয়েছে এবং সেই গাড়িগুলো পার করার জন্য চেষ্টা করছে পুলিশ প্রশাসন। আপনাকে যদি একটু দেখাই, এই মুহূর্তে আসলে চন্দ্রামুরকে কেন্দ্র করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে দীর্ঘ যানবাহনের সারি এবং যে কালিয়াকৈর নবীনগর সড়ক রয়েছে, সেই সড়কে কিন্তু থেকে বারুইপাড়া পর্যন্ত প্রায় 5 কিলোমিটার জুড়ে লম্বা লাইন রয়েছে। তো শেষ মুহূর্তে আমরা যেটি দেখছি, বিপুল সংখ্যক মানুষ কিন্তু আসছে স্টেশনে তাদের পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। এবং শেষ মুহূর্তে তারা যারা আসছেন তাদেরকে কিন্তু পরিবহন কিছুটা সংকট করতে হচ্ছে। যদিও বিপুল সংখ্যক যানবাহন চন্দ্রামুর দিয়ে পারাপার হচ্ছে, কিন্তু সেই সমস্ত গাড়িগুলো আগে থেকে ভরে আসার কারণে কিন্তু যারা চন্দ্রামুরে আছেন তারা কিন্তু তাদের নির্ধারিত গন্তব্যস্থলে যাওয়ার জন্য তাদের যে যানবাহন সেটি কিন্তু পাচ্ছেন না। তো আমরা যেটি দেখছি, যে সমস্ত গাড়ি আসলে ট্রাক খালি আসে, সেইগুলো কিন্তু সেনাবাহিনী সহ যে পুলিশ প্রশাসন রয়েছে তারা থামিয়ে এই মানুষগুলো সেই গাড়িতে উঠিয়ে দিচ্ছে এবং অতিরিক্ত ভাড়া যদি নিতে চায় সেই সমস্ত বিষয় কিন্তু তারা আসলে ড্রাইভারদের বুঝিয়ে দিচ্ছে যে যেহেতু বছর শেষে একটি ঈদের নির্ময়ের মানুষ, তারা আসলে দেশে যাচ্ছে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য, এই কারণে তারা ওই সমস্ত গাড়িতে উঠিয়ে দিচ্ছে এবং কি নির্ধারিত যে ভাড়া রয়েছে সে ভাড়াতেই নেয়ার জন্য তাদেরকে বলা হচ্ছে। তো এখন পর্যন্ত যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই পরিস্থিতি থাকলেও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু মোটামুটি স্বাভাবিক গতিতে চলছে গাড়ি। শুধু গাজীপুর চৌরাস্তাকে কেন্দ্র করে কিছুটা যানবাহনের জটলা রয়েছে। তো সেগুলোও আসলে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরসনের চেষ্টা চলছে। এই ছিল চন্দ্রামুর থেকে যানবাহন এবং যানজটের সর্বশেষ পরিস্থিতি। রফিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এবার চলে যাব মুন্সিগঞ্জে, সেখানে রয়েছেন শুভ। শুভ, আপনার পিছনে দেখতে পাচ্ছি প্রচুর যাত্রীর চাপ রয়েছে, বাইকের চাপ রয়েছে, বাসের চাপ রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, সবকিছু মিলে জানাবেন।
শাকিল, আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা জানাচ্ছি, তার আগে যদি জানাই রাজধানী ছেড়ে আসা মানুষ কিন্তু দুর্বিষহ ভোগান্তির কথা তারা জানাচ্ছেন। তারা বলছেন বিশেষ করে গার্মেন্টস ছুটি হওয়ার পর থেকে কিন্তু গণপরিবহন এবং যাত্রীবাহী যে বাস রয়েছে সেখানে টিকিটের চরম সংকট দেখা দিয়েছে। অগ্রিম টিকিট না পাওয়ার কারণে বিড়ম্বনা আরও বেশি বেড়েছে। তারা বলছে যে ঈদের খুব কাছাকাছি সময়ে, অর্থাৎ ঈদের মাত্র 2 দিন আগে ঈদের আনুষ্ঠানিক ছুটি শুরু হওয়ার কারণে কিন্তু আসলে বাড়তি একটি চাপ তৈরি হয়েছে। বিশেষ করে এবার ঈদের প্রায় লম্বা একটি ছুটি থাকার কারণে কিন্তু মানুষের বাড়ি যাওয়ার আগ্রহ বেড়েছে। সব সমীকরণ মিলিয়ে কিন্তু মানুষের দুর্ভোগ একেবারে চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে রাজধানীর বিভিন্ন পয়েন্টে। তবে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের ধীর গতি থাকলেও দীর্ঘ সময় যানজটে আটকে না থাকার কারণে কিন্তু এইখানে কিছুটা স্বস্তি পাচ্ছে বাড়ি ফেরা মানুষ। তবে পরিবহন সংকটে ঢাকা থেকে নানা উপায়ে ভেঙে ভেঙে যারা মাওয়া পর্যন্ত এসেছেন তাদেরকে কিন্তু ঘন্টার পর ঘন্টা গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু পরিবহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বাড়ি ফেরা এসব মানুষের মধ্যে কিছুটা স্বস্তির কথা জানিয়েছে 2 চাকার বাহন মোটরসাইকেলকে সঙ্গী করে যারা বাড়ি ফিরছেন তারা বলছেন অনেকে পরিবহনে সিট না পেয়ে কিন্তু আসলে মোটরসাইকেল নিয়ে পরিবারের ছোট ছোট সদস্যদেরকে নিয়ে বাড়ি ফিরছেন। তবে তীব্র গরমে কিন্তু আসলে প্রখর রোদে আটকে থেকে তাদেরকে অসহনীয় ভোগান্তি পোহাতে হয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু মাওয়া প্রান্তের সবচাইতে বেশি শত শত সারি সারি যে যাত্রীবাহী বাসের চিত্র আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে টোল দিয়ে পদ্মা সেতু পারাপারের অপেক্ষায়। এছাড়া অন্যান্য যাত্রীবাহী যেসব বাস রয়েছে তাতে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। প্রত্যেকটি যাত্রীবাহী বাসে কিন্তু দেখা যাচ্ছে যে ঠাসাঠাসি করে লোকজন ছুটে যাচ্ছেন এবং তারা দুর্বিষহ একটি ভোগান্তির কথা জানিয়েছেন। বিশেষ করে রাজধানী থেকে যেসব বাস দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের 23টি জেলার উদ্দেশ্যে ছেড়ে গেছে তারা মাওয়া পর্যন্ত আসার পরে কিন্তু তাদের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে। তবে উৎসবের এবং ঈদ উদযাপনের কারণে যে পরিবারের কাছে যাচ্ছে এটি নিয়ে কিন্তু তাদের মধ্যে এক ধরনের স্বস্তি কাজ করছে যে ঈদের সময়টা ভোগান্তি বেড়েছে। তবে তারা বলেছে ঈদের অন্তত আরও 2 দিন আগে যদি ছুটিটি শুরু করা যেত তাহলে হয়তো ধীরে ধীরে মানুষগুলো গ্রামে ফিরতে পারতেন। সব মিলে ভোগান্তির যেমন অভিযোগ রয়েছে, উৎসবের উচ্ছ্বাসও কিন্তু রয়েছে মাওয়া প্রান্তে। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের এই সারি কিন্তু আরও বেশি দীর্ঘায়িত হচ্ছে। শুভ আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঈদের আরও খবর জানবো, ঈদের ঘরে ফেরা মানুষের। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ সেখানে রয়েছেন। আকাশ, আপনি আগের খবর জানাচ্ছিলেন যে একটি ট্রেন শিডিউল বিপর্যয় করেছে যেহেতু গত রাত্রে দুর্ঘটনা ঘটেছে। এখন কি অবস্থা? ট্রেনের শিডিউল বিপর্যয় কি আর আছে কিনা? যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন? সবকিছু মিলিয়ে আমাদের জানান। শাকিল, যে ট্রেনটি মূলত শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটিয়েছিল সেটি হচ্ছে পর্যটক এক্সপ্রেস, যেটি কক্সবাজার থেকে গতকাল রাতে কিন্তু ঢাকার উদ্দেশ্যে আসছিল। সেটি অল্প কিছুক্ষণ আগে 10টার 2-1 মিনিট আগে কিন্তু এই কমলাপুর স্টেশনে এসে পৌঁছেছে। সেই হিসাবে বলা যায় 10টা 30 মিনিটে কিন্তু সেটি আবার ঢাকা ছেড়ে কক্সবাজার যাওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে কিন্তু আমাদেরকে তেমনটি জানানো হয়েছে। এছাড়া যদি বলে রাখি, অন্যান্য যে ট্রেনের শিডিউলগুলো আছে সেগুলো কিন্তু ঠিকঠাক মতোই চলছে। কিছুক্ষণ পরপর নির্দিষ্ট যে রুটের ট্রেনগুলো সেগুলো কিন্তু কমলাপুর স্টেশন ছেড়ে যাচ্ছে। এর বাইরে কিন্তু বিমানবন্দর থেকেও কিন্তু অনেক যাত্রীরা উঠানামা করছে। সেই হিসাবে বলা যায় একটি ট্রেনের যে শিডিউল বিপর্যয় এটি ছাড়া কিন্তু বাকি যতগুলো ট্রেন আছে সবগুলো ট্রেন কিন্তু প্রায় নির্দিষ্ট সময়ে কিন্তু ঢাকা ছেড়ে যাচ্ছে। যাত্রীদের মধ্যেও তেমন কোনো দুর্ভোগের চিত্র আমরা দেখিনি। তারা আসছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে যাত্রীরা ছাদের উপরে উঠে যাচ্ছে যখন আসলে ভেতরে তাদের টিকিট পেতে সমস্যা হয়েছিল, অথবা ভেতরে যখন যাত্রীর চাপ বেড়ে যায়। কয়েকটি ট্রেনে কিন্তু আমরা দেখেছি যে যাত্রীরা ঝুঁকি নিয়ে কিন্তু ছাদের উপরে উঠে গিয়েছে। আর এছাড়া এখন দেখতে পাচ্ছেন যে পুরো প্ল্যাটফর্ম কিন্তু ফাঁকা হয়ে গেছে, প্রায় এক পাশের যে 3 নম্বর প্ল্যাটফর্মে আমরা আছি, কারণ যাত্রীরা তাদের নির্দিষ্ট সময়ে যে ট্রেনগুলো সেই ট্রেনগুলো কিন্তু তারা যেতে পারছেন। সেই হিসেবে বলা যায় যে দুর্ভোগের চিত্রটা কিন্তু তেমন একটি নেই। যেটি 6টা 15 মিনিটে পর্যটক এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা ছিল, সেই পর্যটক এক্সপ্রেসও কিন্তু ইতিমধ্যে এই কমলাপুর স্টেশনে এসে পৌঁছেছে, যা 10টা 30 মিনিটে কিন্তু আবার এই স্টেশন ছেড়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাবে। গতকাল কিন্তু যে কালুরঘাট, চট্টগ্রামের যে কালুরঘাট ব্রিজ, সেই কালুরঘাট
ব্রিজে কিন্তু এই পর্যটক এক্সপ্রেসটি যখন কক্সবাজার থেকে আসছিল তখন কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে, সেখানে বেশ কয়েকজন হতাহতের ঘটনাও ঘটেছে। সবশেষ কিন্তু দেরি করে কিন্তু আজকে সকাল 6:15 ছেড়ে যাওয়ার কথা থাকলেও অল্প কিছুক্ষণের আগে কিন্তু এখানে এসে পৌঁছতে পেরেছে। এছাড়া যদি সার্বিক নিরাপত্তার ব্যবস্থার কথা বলে থাকি, এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে ক্যাম্প, সেই ক্যাম্পগুলো এখানে স্থাপন করেছে। তারা এখানে কিছুক্ষণ পর মনিটরিং করছে। এছাড়া রেলওয়ে কর্তৃপক্ষ যারা আছেন তারাও কিন্তু যাত্রীদের সাথে কথা বলছেন, আর যাত্রীদের জন্য নির্দিষ্ট ওয়েটিং রুম থেকে শুরু করে প্ল্যাটফর্মে কিন্তু তাদের বসার ব্যবস্থাও করা হয়েছে। এই ছিল এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। শাকিল। আকাশ, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি সদরঘাটে রয়েছেন আমাদের আরেক সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, আমরা দেখছিলাম রেল ও সড়ক পথে যাত্রীদের ভোগান্তির খবর আমাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আপনার কাছে কি তথ্য আছে? সদরঘাটের কি অবস্থা জানাবেন আমাদেরকে। শাকিল, সদরঘাটের অবস্থা তো আপনি দেখতেই পাচ্ছেন। এখানে আমার পেছনে সদরঘাটের যাত্রীরা, এখানে মূলত চাঁদপুর এবং স্বল্প দূরত্ব, ঢাকা থেকে স্বল্প দূরত্ব যে যাত্রী আছেন তাদেরকেই কিন্তু এখান থেকে তারা লঞ্চে উঠছেন এবং সকাল থেকেই তারা কিন্তু যাচ্ছেন। এবং তারা যাত্রীদের আসলে কোনো ভোগান্তির তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই। আর বরিশাল রুটের যে যাত্রী আছে তারা মূলত বিকেল বা সন্ধ্যার দিকে বরিশাল এবং বরিশাল সহ ভোলা এইসব অঞ্চলের মানুষজন বিকেলবেলা মূলত যাবেন। এবং ঢাকা থেকে কিন্তু চাঁদপুর রুটে বেশ কয়েকটি লঞ্চ কিন্তু আসলে ছেড়ে গেছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। চাঁদপুরগামী যে যাত্রীদের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে লালকুটি ঘাটে, এবং এখানে একটি লঞ্চ কিন্তু ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। পুরো লঞ্চটি কিন্তু গাদাগাদি, অনেক সংখ্যক যাত্রী কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তবে গতকাল আমরা দেখলাম যে আসলে অতিরিক্ত ভাড়া আদায়ের একটি অভিযোগ ছিল এই সদরঘাটে। পরবর্তীতে প্রশাসন সেটিকে মনিটরিং করে এবং সেই বিষয়টি একটু নিশ্চিত করে যে এখানে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না, এবং এখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু দায়িত্ব পালন করছেন। গতকাল আমরা দেখেছি সেনা সদস্য যারা আছেন তারা পুরো বিষয়টি মনিটরিং করছেন, এবং BIWT এর থেকেও কিন্তু মনিটরিং টিম এখানে কাজ করছে। এছাড়াও সদরঘাটে নৌ পুলিশ আছে, তারা দায়িত্ব পালন করছে, এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আসলে এখন অনেকটা ভালো বলা যায়। এবং আজকেই কিন্তু সর্বশেষ দিন ঢাকা ছাড়ার, যেহেতু আগামীকাল ঈদুল আজহা, এবং এই ঈদুল আজহায় কিন্তু তারা মূলত হচ্ছে ঢাকা ছাড়বেন। এবং এখন বলা যায় আসলে এখন পর্যন্ত যাত্রী ভোগান্তির তথ্য কিন্তু আমাদের কাছে তেমন একটা নেই। শাকিল। ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঈদযাত্রার খবর জানছিলাম ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি জানান, যাত্রী ভোগান্তি কমাতে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত এ টার্মিনালে অভিযান পরিচালনা করছে। এ সময় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে কয়েকটি বাস কাউন্টারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি এবং ডিএনসিসির প্রধান নির্বাহী মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সেটা আমাদেরকে জানানোর জন্য আমরা বলেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে আমরা যথাযথ ব্যবস্থা নিব। এবং এবার এমনকি কারো বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া গেলে আমাদের সড়ক বিষয়ক উপদেষ্টা তিনি ঘোষণা দিয়েছেন যে রুট পারমিট পর্যন্ত বাতিল হতে পারে, এবং সে অনুযায়ী আমাদের মোবাইল টিমগুলো কাজ করে যাচ্ছে। চট্টগ্রামে কালুরঘাট সেতুর ওপর ভয়াবহ দুর্ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া 4 রেলকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতরাতে সংঘটিত দুর্ঘটনায় প্রাণ যায় শিশুসহ 3 জনের। অভিযোগ, সিগন্যাল সিস্টেম না মানায় ঘটে এই দুর্ঘটনা। প্রিয় সন্তানের নিথর দেহ কাঁধে নিয়ে দৌড়াচ্ছেন বাবা। তবে কয়েক কিলোমিটার দূরে হাসপাতালে পৌঁছাতে পারলেও ততক্ষণে শেষ ছোট্ট শিশুটির জীবন প্রদীপ। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ভয়াবহ দুর্ঘটনায় অন্য আরও 2 জনের সাথে মারা যায় শিশু আয়েশা নূরও, যাতে আহত হন অন্তত 7, যারা সবাই যানবাহনের চালক ও যাত্রী। দুর্ঘটনাটি ঘটে রাত 10:30টার দিকে। কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সেতুতে ওঠার আগে সেখানে উঠে পড়ে অটোরিকশা, পিকআপ, মোটরসাইকেল সহ 6-7টি গাড়ি। ফলে ট্রেনের সজোরে ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় সবগুলো যানবাহন।
ট্রেনটা মার দিছিল 6টা গাড়িকে, একসাথে 6টা গাড়িকে যখন মার দিছিল, মাঝখানে ছিল কাভার ভ্যান, 2টা ছিল বাইক, একটা ছিল হাইস, 4টা ছিল সিএনজি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী। যোগ দেয় স্থানীয়রাও, যা চলে গভীর রাত পর্যন্ত। আহতদের নেওয়া হয় হাসপাতালে। একজন নিহত আর 2 জন আহত অবস্থায় আমরা উদ্ধার করছি, ওদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। কারো হাত পা নাই এরকম অবস্থায় আছে। আমরা ওই ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চলমান, তবে জনগণের এত ভিড়, এই জনগণের ভিড়ের কারণে আমাদের ফায়ার সার্ভিস প্লাস থানা পুলিশ প্লাস যারা উদ্ধার কাজে আছে সবার তৎপরতা কার্যক্রম বিঘ্ন করতেছে। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িগুলো সরানোর পর সরিয়ে নেওয়া হয় ট্রেনটি। অভিযোগ, সিগন্যাল অমান্য করে যানবাহনগুলো যেমন সেতুতে উঠেছে, তেমনি সিগন্যাল পদ্ধতি অনুসরণ করেনি ট্রেনের চালকও। যদি অটো সিগন্যালিং ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু ট্রেনটা উঠে আসবার কথা না, যখন যানবাহন রাস্তায় উপস্থিত। প্রায় শতবর্ষী কালুরঘাট সেতুর ওপর স্মরণকালের মধ্যে ট্রেন যানবাহন সংঘর্ষের ঘটনায় এটাই সবচেয়ে বড়। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এবারে পশুর হাটের খবর জানবো। রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন। রাকিব, রাত পোহালেই ঈদ, শেষ দিনে পশু কেনা বেচা কেমন দেখছেন জানাবেন। একেবারে শেষ সময় বিক্রেতারা যেমন চাচ্ছে তাদের গরু বিক্রি করে তাদের গন্তব্যে ফিরে যাবেন, এবং যারা ক্রেতা আছেন, যারা কোরবানি দেওয়ার জন্য নিয়ত করেছেন, তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব গরু কিনে বাসায় ফেরার জন্য। তো আমরা এই মুহূর্তে আছি তেজগাঁও যেই গরুর হাট, সেই গরুর হাটে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখনও প্রচুর পরিমাণ গরু আছে এবং প্রচুর পরিমাণ গরু বিক্রিও হচ্ছে। সকাল থেকে আমাদের কাছে যে হিসাব আছে, এই হাটে প্রায় 100 গরু বিক্রি হয়েছে এবং গত 5 দিনে প্রায় 7 থেকে 8 হাজার গরু এখানে বিক্রি হয়েছে। যিনি ইজারাদার তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই গরুর হাটে ইজারা নিতে তারা প্রায় 2,17,00,000 টাকা ইনভেস্ট করেছে এবং তাদের একটা লক্ষ্য ছিল 20 থেকে 25 হাজার গরু এই হাটে বিক্রি হবে, কিন্তু সেই লক্ষ্য তাদের পূরণ হয়নি। তবে যে পরিমাণ বিক্রি হয়েছে গরু, তাতে তারা সন্তুষ্ট। আমরা ক্রেতা বিক্রেতার সাথে কথা বলেছি। একজন ক্রেতা বলছেন যে তিনি গতকালকেও হাটে এসেছেন এবং গরু দেখেছেন, কিন্তু দামে আসলে মিল পায়নি, সেজন্য তিনি আজকে পর্যন্ত অপেক্ষা করেছেন এবং আজকে গরু কেনার চেষ্টা করছেন তিনি। এবং আজকে যে দাম তার কাছে আছে, সে যে দাম পাচ্ছেন, উনি কিন্তু বলছেন যে দাম মোটামুটি কিছুটা কমের মধ্যে আছে। এবং যারা বিক্রেতা আছেন নওগাঁ বা নেত্রকোনা, দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, তারা বলছেন যে তারা যে পরিমাণ গরু নিয়ে এসেছেন প্রায় সব গরু বিক্রি হয়ে গেছে এবং যে দাম পাচ্ছেন তারা তাতে মোটামুটি সন্তুষ্ট। কোনো ক্ষেত্রে অনেকে বলছেন যে কিছুটা আরেকটু বাড়তি দাম পেলে তাদের জন্য লাভ হতো। আমরা এখানের স্থানীয় কয়েকজনের সাথে কথা বলেছি যারা আসলে গরু কোরবানি ঈদকে ঘিরে গরু ব্যবসা করছে, নাটোর বা রাজশাহী থেকে গরু কিনে এনে এখানে বিক্রি করছেন। তারাও বলছেন যে মোটামুটি ভালো দামে তাদের গরু বিক্রি হয়েছে এবং গরুর এবার মানও ভালো। এখানে কিন্তু ছোট গরু পাওয়া যাচ্ছে, আবার বড় মানের গরুও আছে। যেমন আমরা একটু আগে দেখছিলাম একটি গরু দর কষাকষি করছেন ক্রেতা, যে 1,75,000 টাকা বিক্রেতা বলছেন এবং ক্রেতা বলছেন যে না 1,60,000 টাকা। মোটামুটি 15,000 টাকা পার্থক্যের মধ্যে তাদের মধ্যে দর কষাকষি চলছিল এবং শেষ পর্যন্ত হয়তো গরুটি বিক্রি হচ্ছিল। এবং আমরা ছাগলের কথা যদি বলি, ছাগলও কিন্তু এই বাজারে বিক্রি হচ্ছে 15,000 থেকে 25,000 টাকা পর্যন্ত। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে কালকে যেহেতু ঈদের প্রস্তুতি হিসেবে বিক্রেতারা যেমন গরু ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন, ক্রেতারাও যতটা সম্ভব দাম বাড়িয়ে বা দাম দিয়ে গরু বা ছাগল কিনে নেওয়ার চেষ্টা করছেন। শাকিল, রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পশুর হাটের খবর জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রাকিব হোসেন। ইশরাক হোসেনের মেয়র হওয়া আন্দোলনে কার্যত 3 সপ্তাহ ধরে অচল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এমন অবস্থায় শঙ্কা দেখা দিয়েছে কোরবানির ঈদের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। তবে প্রশাসক বলছেন প্রতিবন্ধকতা থাকলেও প্রস্তুতি নিয়েছেন তারা। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। চলমান অচল অবস্থায় 15 দিন পর নগর ভবনে প্রবেশের সুযোগ পেলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার, তাও ইশরাক হোসেনের সমর্থকদের বুঝিয়ে শুনিয়ে। কোরবানির ঈদের আগে বিএনপি নেতা ইশরাকের মেয়র হওয়ার আন্দোলনে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায়
চ্যালেঞ্জের মুখে এবারের বর্জ্য ব্যবস্থাপনা। এমন অবস্থায় চেষ্টা চলছে প্রস্তুতির। আমার মনে হয় আন্দোলনের প্রভাব রুট লেভেলে ওইভাবে পড়ে না। আমাদের কর্মী এবং আমরা ঈদের দিন 11টার ভিতরে আমরা ফিল্ডে চলে আসবো। এসে আমরা ঈদের দিন সন্ধ্যার ভিতরে আপনি যদি একটু ভিজিট করেন, ইনশাল্লাহ আমাদের টার্গেট সন্ধ্যার ভিতরে যেন আমরা মোটামুটি 90 to 95% ময়লা যেন পরিষ্কার করে ফেলতে পারি। ঈদের পশু কোরবানি ঘিরে কমপক্ষে 40,000 টন বর্জ্য অপসারণ করতে হয় 2 সিটি কর্পোরেশনকে। 3 সপ্তাহ কাজে ব্যাঘাত ঘটলেও সব ওয়ার্ডে প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়েছে বলে জানায় দক্ষিণ সিটি। 75টি ওয়ার্ডে এবার কাজ করবে 8,000-এর বেশি কর্মী, যা আগের তুলনায় 1,500 বেশি। এর মধ্যে প্রতিটি হাটে থাকবে 200 জন পরিচ্ছন্নতা কর্মী। আশা করি এই যে 20 দিন বন্ধ ছিল সেটার প্রভাব আমাদের এই ঈদ সময়ের যে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম তার উপরে খুব বেশি একটা প্রভাব ফেলবে না। উত্তরও প্রস্তুতির কমতি নেই বলে দাবি ডিএনসিসির। 3 দিনের জন্য আছে 10,000-এর বেশি লোকবল সহ প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থা। আমাদের প্রথম টার্গেট হচ্ছে দিনের ময়লা দিনে পরিষ্কার করা। আমরা সরাসরি এটার সাথে জড়িত থাকবো টানা 3 দিন, আমাদের কারো কোনো ছুটি নাই, ইনক্লুডিং মি। দ্বিতীয় হচ্ছে যে এগুলোর জন্য যতটুকু ট্রাক, ভ্যান, ড্রাম ট্রাক এবং অন্যান্য যতগুলো মেশিনস আছে আমরা এটা পর্যাপ্ত পরিমাণে আছে। এবার রাজধানী থেকে বর্জ্য অপসারণ করে নেওয়া হবে মাতোয়াইল ও আমিনবাজারের আবর্জনা ভূমিতে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ সকাল 10টার খবরে। দর্শক, আবারও ঈদযাত্রার খবর জানাবো। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাসুদ রানা। মাসুদ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এখন কি অবস্থা দেখছেন? আমি সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রয়েছি এবং সকাল থেকে যে চিত্র ছিল বেশ কয়েক ঘন্টা পর কিন্তু প্রায় কয়েক ঘন্টা পর কিন্তু এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে কিছু গাড়ি চলছে। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন মহাসড়কটি, এটি উত্তরবঙ্গগামী এই লেনে। এই যে এখন স্বাভাবিক গতিতে গাড়ি চললেও মাঝে মাঝে থেমে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর পর আবার চালু হচ্ছে। আর আমি যদি একটু জানিয়ে রাখি, গত মধ্যরাত থেকে কিন্তু গাড়ির যে চাপ, সেই গাড়ির চাপের কারণে কিন্তু এই মহাসড়কে প্রচুর যানজটের সৃষ্টি হয় এবং সেটি সকাল পর্যন্ত বহাল থাকে। এবং পরবর্তী সময়ে এই মহাসড়কের যে যমুনা সেতু রয়েছে 2 অংশে বিভক্ত করে ডাইভারশনের মাধ্যমে উত্তরবঙ্গগামী গাড়ি পারাপার করার কারণে কিন্তু এখন অনেকটাই এই এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত স্বাভাবিক গতিতে চলাচল করছে। এবং গাজীপুরের বড় একটি অংশের যে যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহনগুলো 8টার পরে ছেড়ে দেওয়ার কারণে এই টাঙ্গাইলের এলেঙ্গা থেকে মির্জাপুর পর্যন্ত ধীরগতি দেখা যায় এবং এই ধীরগতির ফলে কিন্তু এখন পর্যন্ত অনেকে ভোগান্তি পড়ছেন। বিশেষ করে এই ভোগান্তির শিকার হয়েছে নারী, শিশু, বয়স্ক যারা রয়েছেন তারা। আমি টাঙ্গাইলের পুলিশ সুপার রয়েছে, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদে মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, ঘরমুখী মানুষের কথা চিন্তা করে তারা 6 শতাধিক পুলিশ মোতায়েন করেছে। এবং এছাড়াও আমি গত 24 ঘন্টার যদি হিসাব বলি, গত 24 ঘন্টায় এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে প্রায় 64,000-এর উপরে কিন্তু গাড়ি চলাচল করেছে, যা বিগত কয়েক বছরের কয়েক গুণ বেশি। আর এছাড়াও আমি হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি। হাইওয়ে পুলিশ জানিয়েছেন যে এই যে এলেঙ্গা থেকে মির্জাপুর পর্যন্ত যে গাড়ির চাপটি রয়েছে, সেই চাপ কমানোর জন্য তারা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে এই চাপ শেষ করে মহাসড়কটি স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনতে পারবেন বলে জানিয়েছেন। শাকিল। মাসুদ রানা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা এবারে চলে যাব মানিকগঞ্জে। সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ আলী, সেখানকার সবশেষ খবর আমাদের জানাবেন। 4 কিলোমিটার তো আসলে পরিবহন যাতায়াত বন্ধ রয়ে গেছে, ভোগান্তি দেখা দিয়েছে, জানাবেন। সাকিব, এই মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আপনি দেখতে বলছিলেন, আসলে এখন এই মুহূর্তে 4 কিলোমিটার এলাকা জুড়ে পরিবহনের যোগ্য সারিটি সেটি কিন্তু বেড়ে আরো 6 কিলোমিটার পর্যন্ত হয়েছে। অর্থাৎ এই মানিকগঞ্জের এই পাটুরিয়া ঘাট থেকে 6 কিলোমিটার এলাকা জুড়ে পরিবহনের যোগ্য সারি, যেখানে ফেরি পারাপার বাস এবং পশুবাহী পচনশীল দ্রব্য পরিবহনের জন্য যে ট্রাক রয়েছে সেগুলো মধ্যরাত থেকে কিন্তু এরকম চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমি যদি একটু দেখাই, আপনি যদি মানিকগঞ্জ থেকে 5 3 নং ঘাটে রয়েছে, আসলে
গতকাল থেকে কিন্তু এই ঘাট এলাকায় যানবাহন এবং যাত্রীদের চাপ কিন্তু বেড়েছে। তবে গতকালে সে মানে আজকে সেই চাপটা কিন্তু বেশ কয়েক গুণ দাঁড়িয়েছে। অর্থাৎ এই ঘাট এলাকায় যে পরিমাণে যানবাহন এবং যাত্রী আছে তার তুলনায় কিন্তু এই যে ফেরি এবং লঞ্চের সংখ্যাটা খুবই কম। আমি যদি একটু 3 নং ঘাটের একটি চিত্র দেখাই দিলে 3 নং ঘাট থেকে সর্বশেষ একটি ফেরি তো 30 থেকে 35 মিনিট আগে কিন্তু চলে গেছে, তারপর কিন্তু ফেরি আসে নাই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জন্য অসংখ্য যাত্রী কিন্তু এই ঘাট এলাকায় দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ ফেরি কিন্তু নেই। অর্থাৎ যাত্রীর তুলনায় ফেরির সংখ্যাটা কম। অপরদিকে যে লঞ্চ ঘাট রয়েছে সেখানে কিন্তু একই রকম চিত্র। এই পাটুরিয়া যে নৌরুটে 17টি লঞ্চ চলাচল করছে, যাত্রীর সংখ্যাটা বেশি। আর বিআইডব্লিউটিসি বলছে তাদের যে 17টি ফেরি রয়েছে সেই 17টি ফেরি তারা সচল রেখেছে, কিন্তু যাত্রীর পরিমাণ বেশি থাকার কারণে নদী চাপারা বা পানি বাড়ছে এবং স্রোত বেশি থাকার কারণে ফেরি সার্ভিস কিন্তু এই পাটুরিতে সময় লাগছে। এই কারণে কিন্তু ফেরি আসতেও সময় লাগছে। সব দিয়ে মানে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ এবার এই যাত্রা বেশ ভোগান্তিতে রয়েছে। শাকিল, ইউসুফ আলী, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, ঈদযাত্রা আরো খবর জানছিলাম। মানিকগঞ্জ এবং টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। একটা সেলফি। আপু এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এ চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। ঈদ জামাতের জন্য প্রস্তুত দেশের বিভিন্ন ময়দান। চলছে শেষ মুহূর্তের কাজ। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শোলাকিয়ায় নামাজে অংশ নিতে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। ঈদুল আজহার নামাজের উপলক্ষে প্রস্তুত হচ্ছে দেশের সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের গোড়ের শহীদ ময়দান। চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মেরামতের কাজ। 22 একর আয়তনের এই ঈদগাহ ময়দানে ঈদের দিন সকাল 8:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে মুসল্লিদের যেন আগ্রহের কমতি নেই। আমরা দীর্ঘদিন থেকে মাঠের ঈদুল আজহার জন্য উপস্থিত করতেছি। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসে থাকে, তারা নামাজ আদায় করে থাকে। এখানে বিশেষ টিম গঠন করা আছে। এখানে যারা মুসল্লিগণ আসবেন তাদের ওযুখানা থেকে শুরু করে তাদের ওয়াশরুম ইত্যাদি আমরা কিন্তু কল্পনা আমরা বিবেচনা করেছি। ইনশাআল্লাহ কোনো রকমের সমস্যা হবে না। আর নিরাপত্তা নিয়ে আমরা খুবই এইসব বিষয়ে অত্যন্ত সচেতন। দেশের অন্যতম ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়া। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে একমাত্র জামাত সকাল 9টায় অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা। তাদের সুবিধার্থে ঈদের দিন ময়মনসিংহ ও ভৈরব থেকে শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। এই এলাকার সার্বিক নিরাপত্তার জন্য আমরা একসাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, জেলা প্রশাসন মিলে একসাথে কাজ করছি। ঐতিহাসিক শোলাকিয়ার ঈদের জামাতে দেশ বিদেশ থেকে প্রচুর মুসল্লি আসেন ঈদের নামাজ আদায় করতে, নামাজে শরিক হতে। সেই ক্ষেত্রে তাদের থাকা খাওয়ার জন্য বিগত দিনে আমরা যেভাবে ব্যবস্থা করেছিলাম সরকারি ব্যবস্থাপনায়, এবারও সেই ব্যবস্থাটি রেখেছি। 1828 সালে প্রথম ঈদুল ফিতরের বড় জামাত হয় এই ঈদগাহে। প্রথম 1.25 লাখ মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এই মাঠের নাম দেওয়া হয় শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামে পরিচিত। শারমিন মাহমুদ, চ্যানেল 24। এদিকে সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। সকালে চাঁদপুরের হাজীগঞ্জে সাদরা ঈদগাহ দরবার শরীফ মাঠে হয় ঈদের জামাত। এতে ইমামতি করেন পীরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী। এছাড়া ফরিদগঞ্জ, মতলব সহ কয়েক উপজেলার অর্ধশত গ্রামে উদযাপন হচ্ছে ঈদ। দিনাজপুরের বিরামপুর, চিরির বন্দর, কাহারোল ও বোচাগঞ্জের বেশ কয়েকটি গ্রামে হয়েছে ঈদের জামাত। সৌদি আরবের সাথে মিল রেখে পটুয়াখালী, লক্ষ্মীপুর সহ বিভিন্ন স্থানে চলছে পশু কোরবানি।
আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন।